বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ইরানের দক্ষিণাঞ্চলে দূরপাল্লার একটি বাস উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ৩৪ জন। কাভার নামের একটি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে, যা রাজধানী তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইরানের সংবাদ মাধ্যমে একটি পাহাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে থাকা বাসের ছবি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। সড়কে সুরক্ষার দিক থেকে ইরানের রেকর্ড খুবই খারাপ। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী গেল মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। জার্মানির ডুসেলডর্ফ শহরে আতশবাজি প্রদর্শনীতে দুর্ঘটনাবশত ১৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ডয়েচে ভেলে জানিয়েছে আহতদের মধ্যে এক শিশুও আছে। আতশবাজি ছোড়ার পর তা খুব বেশি উঁচুতে না উঠেই বিস্ফোরিত হবার কারণেই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান আতশবাজির খেলা দেখানোর সময় তা ঠিকমতো কাজ করেনি। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেখানে সেই সময় মেলা চলছিল। ডুসেলডর্ফের দমকল বাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় দক্ষিণ চীনের দিকে প্রবল বেগে এগিয়ে যাচ্ছে। টাইফুন উইফা নামে ঘূর্ণিঝড়টি আগামী রবিবার গুয়াংডং এবং হাইনান প্রদেশের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী এটি এখন ঘন্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল ১০টায় ইয়েলো অ্যালার্ট জারি করেছে। এছাড়া আবহাওয়া বিভাগের পূর্বাভাস, টাইফুন উইফা পশ্চিম উত্তর পশ্চিমে ঘন্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে এগিয়ে যাবে এবং রবিবার দিনের শেষের দিকে গুয়াংডংয়ের শেনজেন এবং হাইনানের ওয়েনচাংয়ের মধ্যে উপকূলে আঘাত হানবে। প্রস্তুতি হিসেবে হাইকোর মিলান আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার দুপুর পর্যন্ত ৩টি ফ্লাইট বাতিল করেছে। দক্ষিণ কোরিয়ায় টানা চতুর্থ দিনের মতো ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে, এতে নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এছাড়া বৃষ্টির কারণে ঝুঁকির মুখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অন্তত ২,৮০০ মানুষ এখনও ফিরতে পারেননি নিজেদের ঘরে। আবহাওয়াবিদরা বলছেন দেশের বেশিরভাগ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। কিছু এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বন্যা ও দুর্যোগের কারণে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৭,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় অনাহারে ৩৫ দিনের এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি অবরোধে উপত্যকাটির মানবিক সংকট তীব্র হতে থাকলেও থামছে না ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা। রাফায়ের ত্রাণ বিতরণ কেন্দ্রে শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান অন্তত ৩৮ জন। এ নিয়ে গাজা জুড়ে ২৪ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর চালানো তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ১১৬ ফিলিস্তিনি। এদিকে অব্যাহত হামলার মধ্যেই গাজায় প্রথমবারের মতো পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজায় আবারও একদিনে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আর এমন ভয়াবহ যুদ্ধাবস্থায়ও এবার থেমে থাকেনি মাধ্যমিক সমাপনী পরীক্ষা। শনিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১,৫০০ ফিলিস্তিনি শিক্ষার্থী। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুরুর পর প্রথমবার কোনো সরকারি পরীক্ষার আয়োজন হচ্ছে উপত্যকাটিতে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে গাজার শিক্ষার্থীরা। এদিন তীব্র অনাহারে গাজায় মৃত্যু হয়েছে ২ ফিলিস্তিনির, যার মধ্যে রয়েছে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশুও। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির ১৭,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সেখানকার হাসপাতালগুলোর জরুরি বিভাগ রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে, তিল ধারণ ক্ষমতা নেই কোথাও। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আবারও সতর্ক করেছে জাতিসংঘ। এমন মানবেতর পরিস্থিতিতেও ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা থেমে নেই। শনিবারও দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় ত্রাণ নিতে যাওয়া বহু ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র সমালোচনা করে এসব ঘটনা আর গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। এছাড়া ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বার্লিন তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে যাচ্ছে। শুরু থেকেই প্রয়োজনীয় আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে গাজার বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে আসছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি। এবারই প্রথম তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেল। একই দিন গাজায় হামলা বন্ধ করে হামাসের কাছে থাকা সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেন জিম্মিদের স্বজনরা। এদিন তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়ে নেতানিয়াহুকে দ্রুত একটি চুক্তি করার দাবি তোলেন তারা।
এর আগে হামাস জানায় গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে তোলা সবশেষ চুক্তিটিও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সৃষ্টি ঘটক, ৭১। ইরান এবার আগের চেয়ে ভিন্নভাবে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে আলোচনা এগোবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএসের প্রতিবেদন দেশটিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় বড় ভূমিকা রেখেছে। বুধবার চায়না গ্লোবাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ওয়াশিংটন সামরিক পথ ছেড়ে ইরানের ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান আবারও আলোচনায় ফিরতে রাজি। শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সমাধান সম্ভব বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আরাকচি বলেন, চাপ বা হুমকিতে ইরান কখনো মাথা নত করবে না। সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান আত্মরক্ষায় তেল আবিবে হামলা চালিয়েছিল এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষকে যুদ্ধ থামাতে বাধ্য করে। ২৪শে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এ বিষয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক। অতীতে যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ বলে অভিযোগ তোলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চালানো এসব হামলায় একজন নিহত হয়েছেন। ওডেসার মেয়র এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কৃষ্ণসাগর তীরবর্তী শহরে রাশিয়া ২০টিরও বেশি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে একজন নিহত হন এবং একটি আবাসিক ভবনে আগুন লাগলে ৫ জনকে উদ্ধার করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, রাশিয়া ৩০০-র বেশি ড্রোন এবং ৩০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতভর ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা ১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আলবেনিয়ার ওহরিড হ্রদের তীরে ইউরোপের প্রাচীনতম হ্রদকেন্দ্রিক বসতি আবিষ্কার করেছেন একদল প্রত্নতাত্ত্বিক। তারা এটিকে ইউরোপের প্রাচীনতম মানব বসতি হিসেবে দাবি করছেন। তাদের ধারণা, এই বসতিটি প্রায় ৮,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল। বিস্তারিত ঋতু সাহার রিপোর্টে। প্রতিদিন প্রায় ১০ ফুট পানি নিচে গিয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা ধরে মানুষের ঘরবাড়ির কাঠের খুঁটি উদ্ধার করছেন সুইজারল্যান্ড ও আলবেনিয়ার একদল প্রত্নতাত্ত্বিক। সেখানে পাওয়া গেছে সূক্ষ্ম খোদাই করা গৃহপালিত বন্যপ্রাণীর হাড়, তামার জিনিসপত্র ও সিরামিক পণ্য। সম্প্রতি আলবেনিয়ার ওহিদ হ্রদের তীরে কাজ করার সময় ইউরোপের হ্রদে নির্মিত প্রাচীনতম এক মানব বসতির সন্ধান মিলেছে। তারা সেখানে প্রায় ৮,০০০ বছর আগের শিকার ও কৃষিকাজ করা এক সম্প্রদায়ের বসবাসের প্রমাণ পেয়েছেন, যা ইউরোপের ইতিহাস নতুন করে চিনিয়ে দেবে। এ বিষয়ে বার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালবার্ট হাফনার জানান, আলপাইন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে একই রকম বসতি পাওয়া গেছে, তবে লিন গ্রামের বসতিগুলো ৬ থেকে ৮,০০০ বছর পুরানো। যেহেতু এটা পানির নিচে, তাই এর জৈব উপাদানগুলো ভালোভাবে সংরক্ষিত আছে, যা এই লোকেরা কি খেয়েছে, তারা কি রোপণ করেছে, তা আমাদের খুঁজে বের করতে সাহায্য করবে। একাধিক গবেষণায় দেখা গেছে, উত্তর ম্যাসেডোনিয়া ও আলবেনিয়ার ১০ লাখ বছরেরও বেশি পুরনো ওহিদ হ্রদ ইউরোপের সবচেয়ে প্রাচীন হ্রদ। এখানে পাওয়া প্রত্ন নমুনা থেকে গবেষকরা ধারণা করছেন, এখানে প্রায় কয়েকশো মানুষের বসবাস ছিল। তারা থাকতেন প্রায় ৬ হেক্টর জুড়ে বিস্তৃত। যদিও টানা ৬ বছর পর এখন পর্যন্ত মাত্র ১% খনন করা সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এই হ্রদের তীরে বসবাস করা মানুষেরাই মূলত ইউরোপের অন্যান্য অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন ছড়িয়ে দিয়েছিল। এছাড়া আলবেনীয় প্রত্নতাত্ত্বিক আদ্রিয়ান আনাস্তাসি জানিয়েছেন, এলাকাটি সম্পূর্ণরূপে খুঁজে পেতে আরও কয়েক বছর লাগবে বলে ধারণা করছেন গবেষকরা। ঋতু সাহা, ৭১। পাকিস্তানে এক সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৯৭ জন শিশু এবং ৩৭ জন নারী। এছাড়া এই দুর্যোগে ৫৫০'র বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশ। সেখানকার ৭ শতাধিক বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০'রও বেশি গবাদি পশু
প্রাণ হারিয়েছে বন্যায়। তীব্র বৃষ্টিতে সৃষ্ট ওই বন্যায় বহু জায়গায় ভূমিধস হয়েছে। এছাড়া পাঞ্জাব ছাড়াও লাহোরে 15 জন, ফয়সালাবাদে 9 জন, ওকারা, সাহিওয়াল এবং পাকপাত্তান প্রদেশেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে 50 জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনপন্থীরা ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে একই সময়ে ইসরায়েলপন্থী পাল্টা বিক্ষোভকারীরা হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর উদ্দেশ্যে ফিলিস্তিনে জেনোসাইড হচ্ছে না বলে স্লোগান দেয়। সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।